रना रना रनु रे বর্ষাকাল, প্রাসাদের বাইরে মুষলধারে বৃষ্টি চলছে। দুর্গের ভেতরে সঙ্গীত প্রিয় মান্ডুর রাজা বাজবাহাদুর মজলিসে বসে প্রিয়তমা রানী রূপমতির পরিবেশন করা সঙ্গীতে বিভোর হয়ে আছেন। সামনেই জলাশয়ের জলে প্রতিফলিত হাজার হাজার দীপশিখার অপরূপ দৃশ্য। এর মধ্যেই মান্ডুর সেনাপতি খবর পাঠালেন মোগল সম্রাট আকবর রূপমতির রূপে মুগ্ধ হয়ে সেনাপতি আদম খাঁকে মান্ডু আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। आत्मा आती है प्रत्येक साल में एक बार नर्मदा जयंती की पावन पूनम से। माय फीलिंग मैंने महसूस किया। मांडू फोर्टे आजও कान पातले শোনা যায় রূপমতির আত্মার আর্তনাদ। এই মান্ডু ফোর্টের মধ্যে এমন একটা জায়গা রয়েছে যেখানে রূপমতি সুইসাইড করেছিলেন বা আত্মহত্যা করেছিলেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গাটা, নিয়ে যাচ্ছিও সেখানে। ভয় পাবেন না, কিন্তু আত্মা আছে কিনা আমি জানি না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। तो 20 से 22 साल पहले मैंने ममता बनर्जी जी को गाइड किया, तब वो मिनिस्टर खुद ही था। অমরকণ্টকে নর্মদা নদীর উৎস দেখে বান্ধবগড়ে বাঘের মুখোমুখি হয়ে খাজুরাহোর অনন্য শিল্প সমৃদ্ধ মন্দির দর্শন করে জব্বলপুরের মার্বেল রক্স ও ধোঁয়াধার ফলসে পা ভিজিয়ে পৃথিবীর আদিম গুহাচিত্র ভীমবেটকা ও বৌদ্ধদের পবিত্র সাঁচি স্তূপ পরিদর্শন করে ইন্দোর হয়ে আমি এখন পৃথিবীর এক সময়ের সবচেয়ে বড় দুর্গ মান্ডুর পথে। মধ্যপ্রদেশের এই জায়গাগুলো ঘোরা সংক্রান্ত সবকটা ভিডিও লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাছাড়া ওপরের আই বাটনে ক্লিক করলেও ভিডিওগুলো দেখতে পাবেন। প্রায় 2000 বছরের পুরনো ইতিহাস। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে প্রায় 95 কিলোমিটার আর ধার শহর থেকে 35 কিলোমিটার দূরে রয়েছে মান্ডু দুর্গ। সেই কবে 600 শতাব্দীতে তার গোড়াপত্তন হয়েছিল। তারপর পারমারদের থেকে দুর্গের দখল চলে আসে আলাউদ্দিন খলজির হাতে। পরবর্তীকালে মোগলদের হাত ঘুরে মারাঠাদের কবজায় চলে যায় এই দুর্গ। সেখান থেকে ব্রিটিশদের হাত ফেরত হয়ে আজ স্বাধীন ভারতের এক জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে মান্ডু ফোর্ট। অনেকগুলো গেট পেরিয়ে তবেই আপনি ঢুকতে পারবেন মান্ডু ফোর্টে। শেষ গেটটা অবশ্য বাঁশের। সেখানে পার্কিং ফি দিয়ে চলে এলাম রয়্যাল এনক্লেভে। হিন্দির এই গানটা শুনেছেন, কাহা রাজা ভোজ কাহা গাঙ্গুতেলি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মান্ডু ফোর্টে। এই মান্ডু ফোর্টের সঙ্গে রাজা ভোজ ওতপ্রোতভাবে যুক্ত। এর সাথে রয়েছে বাজবাহাদুর আর রূপমতির প্রেম কাহিনী। মধ্যপ্রদেশের মান্ডু ফোর্ট। মান্ডু একটা দুর্গ শহর। এর থেকে বলা ভালো গোটা মান্ডুটাই একটা দুর্গ। এই দুর্গ রয়েছে এএসআই এর তত্ত্বাবধানে। দুর্গের মূল জায়গাগুলো ঘুরে দেখতে হলে আপনাকে কম করে 4 থেকে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই ঘুরতে হবে। এখানে 3 ধরনের দেখার জায়গা রয়েছে: কোর ভিলেজ গ্রুপ, রয়্যাল এনক্লেভ গ্রুপ এবং রেওয়াকুন্ড গ্রুপ। সবার ক্ষেত্রে আলাদা আলাদা টিকিট কেটে আমি প্রথমে চলে এলাম রয়্যাল এনক্লেভ গ্রুপ ঘুরে দেখার জন্য। মধ্যপ্রদেশের বেশিরভাগ ঘোরার জায়গায় সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের সব দিনই আপনি মান্ডু ভিজিট করতে পারেন। থাকার জন্য ব্যবস্থা রয়েছে মান্ডুতে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সেসব ব্যাপারে না হয় পরে আসছি। বাংলায় দুর্গা মণ্ডপ কথাটার সাথে আমরা খুবই পরিচিত। মণ্ডপ দুর্গা থেকেই নামকরণ করা হয়েছে ইতিহাস সমৃদ্ধ মান্ডুর বা মণ্ডপগড়ের। প্রথমেই চলে এলাম জাহাজমহল। এই জাহাজমহলের ওপরে উঠলে আপনি কোনো বড় ভেসেল বা জাহাজে চেপেছেন বলে মনে হওয়াটাই স্বাভাবিক। আমার পেছনেই রয়েছে কিন্তু সেই রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ 130 মিটারের মতো লম্বা আর 65 মিটার চওড়া। তবে এই জায়গাটা কিন্তু
একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি হয়েছে। এক একটা স্ট্রাকচার এক একজন রাজা তৈরি করেছে। আমি এখন যে সিঁড়িটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কিন্তু জাহাজমহল। মঞ্জুতালা ও কাপুরতালাওয়ের মাঝে ইন্দো পারসিক স্থাপত্য রীতিতে এক আশ্চর্য কীর্তি জাহাজমহল। সম্ভবত গিয়াসউদ্দিন খিলজির হাত ধরে 1500 শতকে এই স্থাপত্যের বাস্তবায়ন হয়েছিল বলে প্রত্ন গবেষকদের ধারণা। কথিত আছে তিনি তার 15,000 রানীর জন্য বানিয়েছিলেন এই মহল। তবে ভিন্নমতে মালোয়ার রাজ মঞ্জু দেবী ছিলেন এর প্রকৃত রূপকার। তার গ্রীষ্মবাস হিসেবে এই প্যালেস ব্যবহার করা হতো বলে মনে করা হয়। বর্ষায় দুটি জলাশয় জলে পরিপূর্ণ হলে এই প্রাসাদকে ভাসমান জাহাজ বলেই মনে হয়। আমি এখন রয়েছি জাহাজমহলে। এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাটা দেখলে মনে হয় আপনি রয়েছেন একটা বড় জাহাজের মধ্যে, আর দুদিকে জলরাশি রয়েছে। আমি বোঝাতে পারবো না, ড্রোন শট হলে হয়তো জিনিসটা দেখাতে পারতাম, কিন্তু আমার এই দুটো দিকে দুটো জলাশয় রয়েছে, ডান দিকে একটা আর এদিকে বাঁ দিকে একটা। এই দুটো জলাশয়ের মধ্যে এমনভাবে এই জায়গাটা ফিট হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন আপনি একটা বড় জাহাজের মধ্যে রয়েছেন আর দুদিকে জলরাশি। জাহাজমহলের উভয় ফ্লোরেই লোটাস আকৃতির পুল রয়েছে। প্রতিটি পুলের ধারণ ক্ষমতা 30,000 লিটার। মণ্ডপের এটাই একমাত্র বিল্ডিং যার দেওয়ালে প্লাস্টার করা হয়েছে। মণ্ডপের অন্যান্য ভবনগুলো চুন, মাটার এবং পাথরের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছিল। এই ভবনটি লোহা এবং পাথর আটকে তৈরি করা হয়েছে। আমি দেখছিলাম এখানে জলের পরিশ্রুত হওয়ারও ব্যবস্থা রয়েছে। মানে ওপরে যেখানে যেখানে জল পড়তো সেই জল ধরে বিভিন্ন রকমভাবে পরিশ্রুত করে একটা জায়গায় সেটাকে রাখা হয়, রেখে এইবার সেই জলটা নিয়ে নিচে এখানে পদ্ম বাগান ছিল, সেই পদ্ম বাগানে বা সেই জলাশয় সেই জলটা ফেলা হতো, পরিশ্রুত জল ফেলা হতো। আমি এখন যে জায়গাটায় আছি সেখান থেকে রয়্যাল এনক্লেভের অধিকাংশ জায়গা খুব ভালোভাবে ক্যামেরায় চলে আসতে লাগলো। যত দেখছিলাম ততই যেন বিস্ময় আষ্টে পিষ্টে বেঁধে ফেলছিল আমাকে। ইতিহাস আমাকে নিয়ে চলে যাচ্ছিল সেই 600-700 বছর আগেকার দিনগুলোতে। সেই সময় রাজা বা সুলতানেরা এখানে আসতেন, রানীরা তাদেরকে ঘিরে থাকতেন, নাচ গান বাজনায় মুখরিত হয়ে থাকতো চারিদিক। চারপাশের জলাশয়গুলো বর্ষাকালে এক অন্য রূপ ধারণ করত। এখন অবশ্য সেসব আর কিছুই নেই। মান্ডু পড়ে রয়েছে এক প্রান্তিক প্রত্নতাত্ত্বিক জনপদ হিসাবে। দিনের বেলা ট্যুরিস্টদের জন্য যেটুকু জমজমাট থাকে, রাতের বেলা সব শুনশান। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ঠিক জাহাজমহলের নিচে। আমার মাথাটা হচ্ছে জাহাজমহলের ছাদ, আর এখান থেকে সামনের দিকে যে ঝিলটা পরিষ্কার দেখা যায়। গিয়াসউদ্দিন জাহাজমহল তৈরি করলেও 1561 খ্রিস্টাব্দ থেকে 1532 খ্রিস্টাব্দ পর্যন্ত মান্ডু ছিল মোগল শাসনে। সেই সময় আকবর ও জাহাঙ্গীর নীলকণ্ঠ প্রাসাদ, নাহার ঝাড়কা, হাতিপোল নির্মাণ করান। আমি এতক্ষণ ছাদের তলায় ছিলাম, এবার ছাদহীন হয়ে পড়লাম। আমার মাথাতেই রয়েছে কিন্তু সূর্য। আসলে কথাটা বলতে চাইছি, আমার যে পেছনে জাহাজমহল রয়েছে সেই জাহাজমহলের ভগ্ন দশার জায়গাটা রয়েছে এই জায়গাটার ওপরে আগে ছাদ ছিল, কিন্তু এখন ছাদ নেই। আমি রয়েছি ঠিক জাহাজমহলের শেষের দিকটা করে। আমি এখন যেখানটা বসে রয়েছি তার এদিকে রয়েছে হিন্ডোলা মহল, চম্পা বাউড়ি, জলমহল আর রয়্যাল প্যালেস।
সম্রাট জাহাঙ্গীরের কাছে মান্ডু এতটাই প্রিয় ছিল যে পত্নী নূরজাহানকে সঙ্গী করে তিনি এখানে দীর্ঘ 7 মাস কাটিয়েছিলেন। জাহাজমহলের ঠিক পাশেই রয়েছে হিন্দোলা মহল, তবে সেখানে এখন দেখলাম সংস্কারের কাজ চলছে। আমার ঠিক পেছনেই রয়েছে হিন্দোলা মহল। ইংরেজি টি বর্ণের আকারের হিন্দোলা মহল সেই সময় দরবার হিসেবে পরিচিতি লাভ করেছিল। 1500 শতকে গিয়াসউদ্দিন রাজত্বের শেষের দিকে এই মহল তৈরি হয়। আমার পেছনেই রয়েছে হিন্দোলা মহল, আর এদিকটা রয়েছে প্যালেস, মানে রানীরা থাকতো, রাজা থাকতো। আর এদিকে রয়েছে আপনার জাহাজমহল। আর এই হিন্দোলা মহল আর প্যালেসকে যুক্ত করেছে, ওপর দিয়েও যাওয়া যেত, এখানে যুক্ত করেছে সেটা একটা আন্ডারগ্রাউন্ড জায়গা রয়েছে। সেই আন্ডারগ্রাউন্ড দিয়ে আমি যাব, তালঘর বলে একে। ভেতরে কিন্তু বাদুড়ের শব্দ শুনতে পাচ্ছি এবং বাদুড়ের সেই গন্ধও পাচ্ছি। আপনারাও আশা করি শুনতে পাচ্ছেন। এই ভরদুপুরেও আধা অন্ধকার আধা আলোর মধ্যে দিয়ে এগিয়ে চলতে লাগলাম। হয়তো 800 বছর আগে সেই সময় এখানে ঝাড়বাতি জ্বলত। রাজারা দরবার থেকে অন্দরমহলে যেতেন এই রাস্তা দিয়েই। আমিও এখন সেই রাস্তায়। একা যদি এই রাস্তা দিয়ে হাঁটেন, গা আপনার ছমছম করবেই। আমি ঠিক রয়েছি হিন্দোলা মহলের ঠিক পেছনে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, থাম ছিল এখানে। থাম পরপর আমার পেছনে অনেকগুলো থাম। এই থামগুলো সূচিত করে সেটা হচ্ছে এর মাথায় ছাদ ছিল, এখন আর সেই একই কথা, ছাদ নেই। মধ্যপ্রদেশ 200 বছর ধরে মুসলিম শাসনের অধীনে ছিল বা মুঘলদের অধীনে ছিল। সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল কিন্তু তখন মুঘলদের হাতে, কিন্তু ফিনান্সিয়াল পাওয়ার ছিল হিন্দু এবং বৈশ্যদের হাতে। কারণ আমি এখানে দেখছি এর ভেতরে বাইরেটা মুঘল স্থাপত্য হলেও ভেতরের অনেক স্থাপত্য, অনেক জায়গায় হিন্দু মন্দির এবং বৈশ্য বা জৈনদের মন্দিরও রয়েছে। আমি এখন রয়েছি রূপমতির স্নানাগারে বা হামামে। আমার মাথায় একটা ফুটো দেখতে পাচ্ছেন, মাথার ঠিক ওপর দিকটা। এই জায়গাটা ছিল ফোয়ারা, অনেকগুলো ছোট ছোট বেরিয়েছে, এখান দিয়ে স্নান করতো বা এখান দিয়ে জল পড়তো, মানে ফোয়ারার সিস্টেম হচ্ছে এইটা। এইবার একটা জিনিস দেখুন, এই যে জায়গাটা, এই যে নিচের দিকটা, এইখানটা ছিল কিন্তু আগুন দেওয়ার ছিল। এখান দিয়ে আগুন দিয়ে জল গরম হতো, সেই জলের বাষ্প এইটা দিয়ে উঠে যেত সোজা। উঠে এখানে অনেকগুলো ছোট 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 ফুটো রয়েছে, যেমন দেখাচ্ছি আপনাদের। এখানে একটা ফুটো রয়েছে, এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো। এই ফুটোগুলো দিয়ে সেই বাষ্প বেরোতো এবং রূপমতি স্নান করতেন বা স্টিম বাথ নিতেন। এইখানটা রূপমতি কি করতেন আমি জানি না। এর ঠিক ভেতর দিকটাও আর একটা ছোট মতন রয়েছে জায়গা, এটাও স্নানাগারের অংশ। এই মান্ডু ফোর্টে হিন্দু এবং মুসলিম দুই ধরনের রাজারাই কিন্তু এখানে রাজত্ব করে গেছেন। সেজন্য মানে হিন্দু এবং মুসলিম দু ধরনের সংস্কৃতির ছাওয়া এখানে দেখতে পাওয়া যায়। রানীদের স্নান করার বাথরুম আপনাদের দেখিয়েছি, আর পেছনে রয়েছে সেই বড় ঝিল বা পুকুর, যেখানে প্রাকৃতিক উপায় তৈরি এই ঝিল বা পুকুর, বা তখনকার দিনে রাজারা তৈরি করেছিলেন রানীদের স্নান করানোর জন্য। মান্ডু দুর্গের মধ্যে রয়েছে গদাশা প্যালেস। এটি একটি ছাদবিহীন ভগ্নপ্রায় বিল্ডিং। তৎকালীন যুগে গদাশা বলে একজন সম্ভ্রান্ত রাজপুত বণিক ছিলেন, যার হাতির দাঁত, জাফরান ও কস্তুরীর ব্যবসা ছিল। তার নামেই এই নামকরণ করা হয়েছে। একদিনে গড়ে ওঠেনি কিন্তু এই মান্ডু ফোর্ট।
মানে শতাব্দীর পর শতাব্দী ধরে ধরে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। মুসলিম শাসকরাও যেমন এখানে রাজত্ব করেছেন, হিন্দু শাসকরাও রাজত্ব করেছেন। আর এই মান্ডু ফোর্ট এবং তার মান্ডু ফোর্টের সংলগ্ন অঞ্চলে হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতির একটা অদ্ভুত বাতাবরণ তখনও ছিল, এখনও রয়েছে। এত স্বল্প সময়ের মধ্যে এক সময় পৃথিবীর সবচেয়ে বড় দুর্গের বর্ণনা দেওয়া প্রায় অসম্ভব বললেই হয়। তবে এই দুর্গে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাজবাহাদুর আর রূপমতির প্রেম কাহিনী রচিত হয়েছিল। তবে সেই কাহিনী জানতে গেলে তো ইতিহাস আপনাকে জানতেই হবে, তাই এত কথার অবতারণা। বিন্ধ্য পর্বতমালার অন্তর্গত এই শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2100 ফুট ওপরে মালওয়া মালভূমির উত্তরে অবস্থিত। ধার জেলায় অবস্থিত তালানপুর শিলালিপি থেকে জানতে পারা যায় নর্মদা নদীর দক্ষিণের এই উপত্যকা 6ষ্ঠ শতকের একটি উদীয়মান শহর ছিল। 10ম ও 11শ শতকে পারমার রাজবংশের অধীনে মান্ডুর লক্ষণীয় উন্নতি সাধন হয়। পারমার রাজবংশের রাজধানীর প্রাকৃতিক প্রতিরক্ষা হিসাবে সে সময় মান্ডু ছিল অপ্রতিরোধ্য। রাজা ভোজ পারমার আনুমানিক 1010 থেকে 1055 খ্রিস্টাব্দ এখানে রাজত্ব করেছিলেন। 1305 খ্রিস্টাব্দে দিল্লি সুলতান আলাউদ্দিন খলজি পারমারদের হাত থেকে মালওয়া দখল করে নেন। গুপ্তচরের সাহায্যে সুলতানের বাহিনী ঢুকে পড়ে সেই সময় দুর্গের ভেতরে। সেই থেকে মান্ডু চলে যায় মুসলিম শাসকদের হাতে। রয়্যাল এনক্লেভ গ্রুপের স্থাপত্য দেখে মান্ডুর বাজারের কাছে চলে এলাম। সেখানে রয়েছে সেন্ট্রাল গ্রুপের মসজিদগুলো। এই গ্রুপের সৌধে রয়েছে জামে মসজিদ, হোসাং শাহর সমাধি এবং আশরাফি মহল ও রাম মন্দির। মান্ডুর জামে মসজিদ অনেক ছোট ছোট গম্বুজের সমন্বয়ে গঠিত, আর মসজিদের পুরোটাই গোলাপি রঙা বেলে পাথরে নির্মিত। এই মসজিদকে দামাস্কাসের উমাইয়াদ মসজিদের রেপ্লিকাও বলা যেতে পারে। সুলতান হোসাং শাহ এর প্রতিষ্ঠাতা। হোসাং শাহ ঘড়ি ছিলেন মধ্য ভারতের মালওয়া সুলতান। তার পিতা দিলওয়ার খান ঘড়ি দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের দরবারে ছিলেন। সেখান থেকে তিনি মালওয়ার গভর্নর নিযুক্ত হন। হোসেন শাহর হাত ধরেই 1406 থেকে 1435-এর মধ্যে দুর্গ স্থাপত্যে সারা ভারতের মধ্যে সেরা হয়ে ওঠে মান্ডু। এখানে কতগুলো পিলার আছে বলতে পারবেন? আমি একটা পিলার ধরে রাখছি, আমি বলে দিচ্ছি 151টা। গুনলে আপনি 150টার সন্ধান পাবেন, একটা কিন্তু পাবেন না। কেন আমি জানি না, আমাদের গাইড যে কথাটা বললো আমি সেই কথাটাই আপনাদের জানিয়ে রাখলাম। মান্ডুর জামে মসজিদ কমপ্লেক্সের ভেতরেই রয়েছে 15 শতকে তৈরি ভারতবর্ষের প্রথম মার্বেল পাথরের সমাধিক্ষেত্র, হোসং শাহর সমাধি। হোসং শাহর সমাধি ভারতবর্ষের সর্বপ্রথম মার্বেল পাথরের তৈরি স্থাপত্য। আমার পেছনে রয়েছে ভারতবর্ষের অন্যতম একটা স্ট্রাকচারাল কি বলবো নিদর্শন, মানে পুরাতাত্ত্বিক নিদর্শন। এটা হলো হোসেন শাহর সমাধি। প্রশ্নটা আপনাদের করছি, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সমাধি ক্ষেত্রটার সাথে ভারতবর্ষের কোন খুব জনপ্রিয় আর একটা সমাধির মিল রয়েছে। বলা ভালো এই সমাধি ক্ষেত্রকে দেখে সেই সমাধি ক্ষেত্র তৈরি করা হয়। উত্তরটা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এখন রয়েছি হোসেন শাহের সমাধি ক্ষেত্রে। আমার পেছনেই রয়েছে হোসেন শাহের সমাধি, এদিকে রয়েছে তার বিবির সমাধি, আর এদিকে 3 ছেলে মেয়ের সমাধি রয়েছে। জামে মসজিদ থেকে বেরিয়েই বাঁ হাতে রয়েছে রাম মন্দির। এখানে শ্রী রাম মন্দিরে স্থাপিত রাম ঠাকুরের মূর্তিটি একটি চতুর্ভুজ আকারের, যা সমগ্র বিশ্বের একমাত্র প্রাচীর মূর্তি বলে কথিত।
চরণপীঠের নিচে মূর্তি স্থাপনের বছরটি বিক্রম সংবৎ 957 হিসাবে চিহ্নিত। কথিত আছে যে এই মূর্তিগুলোকে মুসলিম শাসকদের হাত থেকে রক্ষা করার জন্য তৎকালীন সাধু বা মহন্তরা বেসমেন্টে রেখে দিয়েছিলেন। জামে মসজিদের ঠিক উল্টো দিকেই রয়েছে আশরাফি মহল। চলে এলাম সেখানে। আশরাফি মহল অর্থাৎ স্বর্ণ মুদ্রার প্রাসাদ, যা মুসলিম শাসনকালে সমৃদ্ধ মাদ্রাসা রূপেই পরিচিত ছিল। বর্তমানে ভগ্নপ্রায় আশরাফি মহলে ভাঙা দেওয়াল, সিঁড়ি ছাড়া আর প্রায় কিছুই অবশিষ্ট নেই। এই স্থাপত্যে 3টে ভবন রয়েছে, যা 3টে সময়কালে তৈরি হয়েছিল। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি ছিল একটি বর্গাকার হল, যার প্রতিটি দেওয়াল সাদা মার্বেল দিয়ে মোড়া ছিল। এই আশরাফি মহলের সামনেই রয়েছে মেওয়ারের রাজা কুম্ভের সঙ্গে যুদ্ধে জেতার গর্বে মোহাম্মদ শাকিলজি দ্বারা নির্মিত 7 তলা বিজয়স্তম্ভ, তবে সেটাও প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। আমি এখন চলে এসেছি আশরাফি মহলে। স্বয়ং জাহাঙ্গীর এবং নূরজাহানের খুব খুব প্রিয় জায়গা ছিল এই আশরাফি মহল। এইখানে আসতেন তারা, এবং আমি এখন যে সিঁড়িটা দিয়ে নামছি আশরাফি মহলে বা ওঠার সময় আপনারা উঠবেন, সেই সিঁড়ি দিয়ে নাকি নূরজাহান উঠতে পারতেন না। সেই জন্য স্বয়ং জাহাঙ্গীর সেই সিঁড়িটা বাঁধিয়ে দেন কি দিয়ে জানেন? সোনার মুদ্রা দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে। সেই জন্যই এই জায়গাটার নাম আশরাফি মহল। এবার আমি এগিয়ে চললাম মান্ডুর বাজার থেকে সামান্য দূরে বাজবাহাদুর মহল, রূপমতি মহল ও রেওয়াকুণ্ডের দিকে। 25 টাকা দিয়ে টিকিট কেটে আপনি দেখে নিতে পারবেন এখানকার বাজবাহাদুর মহল এবং রূপমতি মহল। এই টিকিট কাউন্টারের ঠিক পাশেই রয়েছে রেওয়াকুণ্ড। এই কুণ্ডের জলকে রূপমতি নর্মদার সমতুল্য হিসেবে গণ্য করতেন। কুণ্ডের লাগোয়া ঘরগুলো আগে ভোজনশালা হিসেবে ব্যবহৃত হতো। কালের বিবর্তনে বর্তমানে সেগুলো শ্মশান যাত্রীদের আশ্রয়স্থল। এই কুণ্ডের ঠিক পেছনেই রয়েছে বাজবাহাদুর প্যালেস। কুণ্ড থেকে অর্ধচন্দ্রাকৃতি সিঁড়ি উঠে গেছে প্যালেসের দিকে। এখানকার দুর্গের পাথরে কান রাখলে আপনারা শুনতে পাবেন রূপমতি আর বাজবাহাদুরের প্রেম কাহিনী। আর এই সেম প্রেম কাহিনী আপনাদের শোনাবো বলেই আজকে এসছি আমি মান্ডু ফোর্টে। কিন্তু এই প্রেম কাহিনীর একটা মর্মান্তিক পরিণতি আছে, সে গল্পও শোনাবো। পা রাখলাম বাজবাহাদুরের প্রাসাদে। মনের কোণে কোথাও যেন একটা করুণ সুর বেজে উঠল। 1554 সালে মান্ডুর ক্ষমতায় বসেন সুজাত খানের পুত্র সঙ্গীতজ্ঞ বায়াজিদ বাজবাহাদুর। তিনি ছিলেন এক অনন্য সাধারণ রাবাব বাদক। তার বাজনায় মুগ্ধ হয়ে যেত অগণিত শ্রোতা। 16 শতকে নির্মিত বাজবাহাদুর প্রাসাদ এখন প্রায় ভগ্নপ্রায়। বড় বড় হলঘর আর মাঝে উঠোন ছাড়া আর কিছুই নেই। অনেকের মতে পারমার রাজাদের হাতে গড়া প্রাসাদই পরবর্তীকালে বাজবাহাদুর সংস্কার করেছিলেন মাত্র। এখানেই সঙ্গীত মহলে রূপমতি ও বাজবাহাদুরের গানের মজলিস বসত। অতিথি শিল্পী হিসাবে তানসেনও নাকি এখানে গান গাইতে আসতেন। সঙ্গীত মহলের ভেতরে তৎকালীন সময়ের শব্দ প্রক্ষেপণ ব্যবস্থা এতই উন্নত ছিল যে পরস্পর বিপরীত দুটো ঘরের যে কোনো একটিতে স্বাভাবিক গলায় গান গাইলেও তা শোনা যেত অন্য প্রান্তের ঘর থেকে। গান যে এত বেসুরে গাওয়া যায় তা আমাদের গাইড হেমন্ত শ্রীবাস্তবের সংস্পর্শে না এলে বুঝতেই পারতাম না। একদম বেসুরো গাইছে আমাদের গাইড, কিন্তু একটা ইকো যে তৈরি হচ্ছে এই জায়গাটায় সেই সম্পর্কে কোনো সন্দেহ নেই। আফগান রাজা ছিলেন বাজবাহাদুর। বাজবাহাদুরের গল্প আপনারা অলরেডি কিছুটা শুনে ফেলেছেন। আমি রয়েছি সেই বাজবাহাদুরের প্রাসাদে বা বাজবাহাদুরের মহলে। এই বাজবাহাদুরের
মহলেই কিন্তু মহল থেকে দেখা যায় রূপমতির মহল। আর বাজবাহাদুরের মহলটা আরও অনেকখানি বিস্তৃত, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং যে ইকো শুনিয়ে যে গানটা দেখালাম সেটাও কিন্তু এই বাজবাহাদুরের মহলেই। বাজবাহাদুর মহল থেকে চলে এলাম সামান্য দূরেই রূপমতি মহলে। এখানে আসতে গেলে মান্ডু ফোর্টের জন্য 25 টাকা, হোসেন শাহ সমাধির জন্য 25 টাকা, তারপরে বাজবাহাদুরের যে মহল সেইখানের জন্য 25 টাকা, এবং সেই 25 টাকা দিয়েই কিন্তু আপনি চলে আসতে পারবেন রূপমতি মহলে। আমি এখন রূপমতি মহলে উঠছি। বেশ নড়বড়ে আর স্টিপ সিঁড়ি ভেঙে আপনাকে চলে আসতে হবে রূপমতি প্যাভিলিয়নে। যে সিঁড়ি আপনাদের দেখালাম, এই সিঁড়ি দিয়ে যদি রেগুলার রূপমতি এখান থেকে বাজবাহাদুরের প্রাসাদে যেত তাহলে সে এমনি রোগা হয়ে যাবে। আর এই রোগা হয়ে যাওয়ার জন্যই বোধহয় রূপমতির এত কদর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। আমি রয়েছি রূপমতি প্যালেসে। আমি যাচ্ছি এখন এই রূপমতি প্যালেসের একদম ওপরে চলে এসেছি। 48 ঘন্টার মধ্যে নাকি এই রূপমতি প্যালেস তৈরি করা হয়েছিল, এটা শুনলাম। কারণ এখানে এই রূপমতি প্যালেস তৈরি করার পেছনে কারণ হলো রূপমতি নর্মদা না দেখতে পেয়ে, নর্মদার রূপ না দেখে জল গ্রহণ করতেন না, সেজন্যই। দারুণ জায়গায় থাকতেন কিন্তু এই রূপমতি, ফিদা হয়ে গেলাম। এত সুন্দর জায়গা, সুন্দর হাওয়া, চারদিকে প্রাকৃতিক পরিবেশ অনন্য, ঠান্ডা হাওয়া। আমি ভিজে গেছি, ঠান্ডা হাওয়া আমার ঘামটা শুষে নিচ্ছে যেন। এদিকে পুরোটা দেখা যাচ্ছে একটা নর্মদার অশ্বক্ষাকৃতি হ্রদের টাইপের ছোট ছোট চাষের জমি এখান থেকে দেখা যাচ্ছে। এদিকে আমার এদিক থেকে বেরিয়ে সামনে রয়েছে মান্ডু ফোর্ট আর বাজবাহাদুরের থাকার জায়গা বা বাজবাহাদুর প্যালেস। এই রূপমতি প্যালেসটা আমার যেটা মনে হচ্ছে এই যতগুলো প্যালেস দেখলাম বা ফোর্ট দেখলাম সব থেকে উঁচু জায়গা। এবং আমি এটা পড়েছি, জানি না গাইড ভাই কি বলবে, এখান থেকে নাকি সৈন্যরা পুরো এলাকাটাকে নজর রাখতো। আমি দেখতেই পাচ্ছি আমার সামনে এখানে রয়েছে বাজবাহাদুর প্যালেস, ওদিকে রয়েছে মান্ডু ফোর্ট, সামনে বিশাল পাহাড়ি ক্ষেত্র। কথিত আছে যে রূপমতির রূপ দিল্লির মুঘল সম্রাট আকবরকে প্রলুব্ধ করে। আকবর নাকি রূপমতি সম্পর্কে অবগত হয়ে অস্থিরমতি হয়েছিলেন। তার আদেশেই সেনাপতি আদম খান রূপমতিকে দিল্লিতে নিয়ে যেতে আসেন। রাজপ্রাসাদ মুঘলদের দ্বারা অবরুদ্ধ হয়। এই খবর জানতে পেরে রূপমতি বিষ পান করে আত্মহত্যা করেন। আনন্দময় প্রেমনগরীতে নেমে আসে বিষাদের ছায়া। কিছুদিন পরে বাজবাহাদুরের বন্দি দশাতে মৃত্যু হয়। এই মান্ডু ফোর্টের মধ্যে এমন একটা জায়গা রয়েছে যেখানে রূপমতি সুইসাইড করেছিলেন বা আত্মহত্যা করেছিলেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গাটা, নিয়ে যাচ্ছিও সেখানে। ভয় পাবেন না, কিন্তু আত্মা আছে কিনা আমি জানি না। रूपमती की रूह आती है, आत्मा आती है प्रत्येक साल में एक बार नर्मदा जयंती की पावन पूनम से। माय फीलिंग मैंने महसूस किया है।
बहुत सारे जर्मन टूरिस्ट के साथ मैंने महसूस किया। এখানকার ইকো পয়েন্টটাও বেশ সুন্দর। भारत माता के পরিশেষে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই হেমন্ত শ্রীবাস্তবজিকে সাথ। মানে উনি হচ্ছেন আমাদের গাইড। এই পুরো জায়গাটা মান্ডুটা আমাদের ঘুরে দেখিয়েছেন। যা যা গল্প বললাম অনেকখানি আমি নিজে পড়েছি এবং ওনার কাছ থেকে বেশ কিছুটা শিখেওছি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উনি এই মান্ডু ঘুরিয়ে দেখিয়েছেন। তখন নাকি উনি মানে মমতা ব্যানার্জি তখনও কোনো মন্ত্রী হননি, মানে 2011 সালের আগেকার ঘটনা বলছি। আপ বলিয়ে থোড়া क्या बोल रहे हैं? अभी मैंने उनको आज के करीब जो है 20 साल पहले जब मैं गाइड का काम में था ये टाइम पे, तो 20 से 22 साल पहले मैंने ममता बनर्जी जी को गाइड किया। तब वो मिनिस्टर खुद ही था। तब उन्होंने मेरे को उस समय में 1500 रुपया दिया था गाइड करने के लिए। सिंपल आया था, देख करके चला गया। मैं नाके पे बैठ करके उन्हें गाइड का पूछा, उन्हें कि आप घुमाएगा? मैंने कहा हाँ बैठ जाइए। उनके साथ में सब लोग आया था। গল্প দাদুর আসর আজকের মতন এখানেই শেষ। রানী রূপমতির আত্মার প্রতি শান্তি জানিয়ে বা শ্রদ্ধা জানিয়ে আমি যাচ্ছি আবার পরের স্পটের দিকে। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেসে চেপে নামতে হবে ইন্ডোর। হাওড়া থেকে ইন্ডোর 1753 কিলোমিটার। সেখান থেকে মান্ডু সড়ক পথে প্রায় 100 কিলোমিটার। বর্ষার পরে পরেই মান্ডুর রূপ অপূর্ব, তাই আগস্ট সেপ্টেম্বরে খুব ভালোভাবেই মান্ডু ঘুরতে পারবেন। আবার শীতের মিষ্টি রোদ গায়ে মেখে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে মান্ডু ঘুরতে মন্দ লাগবে না। ইন্দোর থেকে দিনে দিনেই মান্ডু ঘুরে আসতে পারেন, কিংবা আমার মতো ইন্দোর থেকে মান্ডু হয়ে চলে আসতে পারেন মাহেশ্বর, অথবা মান্ডুতেও রাত্রি যাপন করতে পারেন। তার জন্য রয়েছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের মালওয়া রিসর্ট, মালওয়া রিট্রিট ইত্যাদি। এছাড়াও অন্যান্য হোটেলের মধ্যে হোটেল রূপমতি, মান্ডু ইন। এছাড়া আরও অন্যান্য তথ্য জানার জন্য দেখতে পারেন মধ্যপ্রদেশ পর্যটনের ওয়েবসাইট। আমার তো এখানে একা একা ঘুরতে ভয় করছে রীতিমতো। জানি না কখন রূপমতির আত্মা আমার ওপর চেপে বসে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। এই জাতীয় ভিডিওর রেগুলার ইনফরমেশন পেতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে এবং নোটিফিকেশানে অল বাটন প্রেস করবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য।